কলকাতায় রীতিমতো ঠান্ডা, বড়দিন আসছে এবং এই ঠান্ডাটা পেরোলেই ভোট বারবার করেই বলছি, এবং এই ঠান্ডার একটা আলাদা উত্তাপ, মানে ওয়ার্মথ অফ উইন্টার অনেকে বলছেন, এবং সেই উত্তাপ কিন্তু ভোটকে কেন্দ্র করে। এবং পশ্চিমবাংলার মানচিত্রে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল জেলাগুলোর মধ্যে একটা হলো উত্তর চব্বিশ পরগনা। 33টি আসন সংবলিত। যে কোনো দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিপিআইএম একটা সময় যখন রাজনীতির ভরকেন্দ্র পরিচালিত হতো সিপিআইএমকে কেন্দ্র করে, তারপর সিপিআইএম শূন্য, এবং এখনও কিন্তু এই যে নেগেটিভ পাবলিসিটি সিপিআইএমকে কেন্দ্র করে, এই শূন্যের গেরো কি কাটবে আমাদের সবার প্রশ্ন। আমি ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করবেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য পলাশ দাস। পলাশদা, খুব ঘটনাবহুল জেলা। প্রথমেই শুভেচ্ছা জানাই এত বড় করে বাংলা বাঁচাও যাত্রা করার জন্য, অভূতপূর্ব জনসমাগম। কিন্তু ভোটে কি প্রতিফলিত হবে? ভোটে প্রতিফলিত হবে কিনা তাতে আরও অনেকগুলো প্যারামিটার যুক্ত হয়। আমি তো কোনো গণৎকার না, জ্যোতিষী নই, ওই রাস্তায় টিয়া পাখি বসে থাকে খাঁচা থেকে বেরিয়ে এসে কাঠ তোলে তাও নই। আমরা বিশ্বাস রাখি মানুষের ওপর। খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, প্রান্তিক গরিব মানুষ, আমাদের তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী, মতুয়া, রাজবংশী, বিভিন্ন জনজাতি মানুষ ভীষণ কষ্টের মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে। বাংলা বাঁচাও যাত্রা আমরা কুচবিহার থেকে নর্থ চব্বিশ পরগনা অবধি যা করলাম, তার পরতে প্রতিদিন সকাল থেকে রাত যে অভিজ্ঞতা আমাদের সঞ্চিত হলো, যা আমরা জানলাম, দেখলাম, সেটা আমাদের অনেক বেশি উদ্দীপ্ত করে, প্রত্যয় তৈরি করে যে মানুষ এই অবস্থার থেকে বেরিয়ে আসতে চাইছেন। তিনি চোখের সামনে দেখছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে, কলেজগুলোতে ভর্তি হচ্ছে 40টা 50টা ছেলে মেয়ে, এই কলেজ থাকবে না। স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল একরকম অবস্থা, প্রাইমারি স্কুল সেটাও ধুঁকতে বসেছে, হাজারে হাজারে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে তার সাথে কাজের কোনো মিল থাকছে না। ওটা পড়বার পরে কাজ কোথায় পাবে? ওকে তো ডিয়ার লটারির দোকান দিতে হবে, অথবা ওকে শহরাঞ্চল হলে অনলাইন বিভিন্ন অ্যাপ, তার মাধ্যমে কিছু কাজ করতে হবে। তো এ ধরনের কাজগুলোতে 8,000, 10,000, 12,000, 14,000 বড় জোর রোজগার হতে পারে, তার থেকে বেশি রোজগারের জায়গা নেই। তাহলে মানুষ এই দারিদ্র্যের মধ্যে আছে। এই দারিদ্র ক্লিষ্ট মানুষ, তার কাছে একটা গভর্নমেন্ট বলতে পারে আমি 1,000 টাকা দিচ্ছি, 1,500 টাকা দিচ্ছি, 2,000 টাকা দিচ্ছি। কিন্তু যেখানে কেরালায়, দক্ষিণ ভারতের অন্যান্য স্টেটে বা ভারতের অন্যান্য স্টেটগুলোতে যেখানে 800 টাকা দিনে মজুরি পাওয়া যায়, এখানে সেখানে 250, বড় জোর 300। তাহলে মানুষের রোজগার যদি বাড়ানো যেত, তাহলে তো এইটুকু টাকার ওপরে কোনো মানুষকে নির্ভর করতে হতো না, বা তার মতদান করবার জায়গায় যেতে হতো না। এটা কিন্তু মানুষ এখন বুঝছেন যে তৃণমূলের সরকার মানে প্রায় বিজেপিরই সরকার, আর ওপরেও বিজেপির সরকার। এই যে মোদি বললেন ডাবল ইঞ্জিন, তো ডাবল ইঞ্জিন তো কলকাতায় বা পশ্চিমবাংলায় ডাবল ইঞ্জিন সরকার তো আছেই। যে ডাবল ইঞ্জিনের একটা ইঞ্জিন তৃণমূলের মারফত বিজেপির, আর একটা বিজেপির নিজের। তার ফলে কর্মসংস্থানের শোচনীয় খারাপ অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিষেবা ক্ষেত্র, একটা জায়গা বলা যাবে না। মানুষ অন্তহীন, তাকে বিভাজনের মধ্যে তৃণমূল বিজেপি ডুবিয়ে রেখেছে। এটাও মানুষ বুঝছেন যে এই বিভাজন করাটা তৃণমূল এবং বিজেপির কৌশল। তারা ভোট যদি ভাগ করে দেয় তৃণমূলে আর বিজেপিতে, এটা 19, 21, 24 এই 3টে সালে ভোটের মধ্যে দিয়ে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে পেয়েছেন যে এদের বিভাজিত অবস্থায় এদের ভোট দিয়ে তার জীবনের সমস্যাগুলোর থেকে উত্তরণ ঘটছে না। তার ফলে বাংলা বাঁচাও যাত্রা আমরা দেখেছি মহিলাদের, আমরা দেখেছি শ্রমিকদের, আমরা দেখেছি কৃষককে, ক্ষেতমজুরকে, সব অংশের মানুষকে।
তারা সমবেত হচ্ছেন। পলাশদা, খুব আপনাদের মিছিল শুরু হবে, মিছিলের ইস্যু নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার আগে আমি দুটো জিনিস একটু জানতে চাইবো। উত্তর চব্বিশ পরগনা এই জন্য ডেমোগ্রাফিক্যালি জিওগ্রাফিক্যালি খুব ইম্পর্টেন্ট, তার সিগনিফিক্যান্ট জেলা, কারণ কলকাতা একদম কলকাতা লাগোয়া শহরাঞ্চল এবং বিস্তীর্ণ গ্রামাঞ্চল এবং মতুয়া সংখ্যালঘু যেমন আছে, মতুয়াদের একটা বড় অংশ ধারণা করা হচ্ছে যে যারা বিজেপিকে সমর্থন করেছিলেন তারা বিজেপির দিক থেকে মুখ ফেরাচ্ছেন। এই সমর্থনটা আপনাদের পকেটে কতটা যাবে বলে একদম স্পষ্ট প্রশ্ন আপনারা মনে করছেন? মতুয়া মানুষকে নিয়ে রাজনীতি করেছে তৃণমূল, রাজনীতি করেছে বিজেপি। মতুয়াদের বিপদের কারণ বিজেপি। তারা 2003 সালে যে সংবিধান সংশোধন করে এবং তা করে যে জায়গায় এনে দাঁড় করায়, তাতে এই মানুষের নাগরিকত্ব সেটা আর থাকবার জায়গায় থাকলো না। তাহলে ভোটার লিস্টে নাম থাকবে না। এত হিন্দু দরদ তারা দেখালো, দেখিয়ে যা বললো 24 সালের ডিসেম্বর অবধি যারা এসছে তারা এখানে থাকতে পারে, তাদের বড়জোর ডিটেনশন ক্যাম্পে বন্দি করা হবে না। কিন্তু তারা থাকবে কি নিয়ে? তারা সেকেন্ড ক্লাস সিটিজেন হবে। এই জলে পড়া লোকগুলোকে কিভাবে বিজেপির মতো একটা ফেরেববাজ পার্টি, মানে তৃণমূলের মতো চিডিংবাজ পার্টি, ও 50 টাকা 80 টাকা করে কার্ড বিক্রি করা শুরু করলো, হিন্দু কার্ড, মতুয়া কার্ড। এই কার্ড নিয়ে তো ওর ভোটার লিস্টেও নাম উঠবে না। আর গোটা দেশ জুড়ে যে বাঙালি হেনস্থা চললো বিজেপির নেতৃত্বে, সেই হেনস্থা থেকেও বাঁচলো না লোকগুলো। মতুয়াদের যে মহাসংঘ, মতুয়া মহাসংঘ, সেটাকে বিজেপি তৃণমূল তারা 3 টুকরো করেছে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, তারা সমাজকে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ভূমিকা নিয়েছেন, আজকে টিএমসি এবং বিজেপি সেই আদর্শ সেটাকে তো জলাঞ্জলি দিয়েইছে। এদের ফলোয়ার যারা মতুয়া মহাসংঘকে ভাগ করে নির্বাচনে ভোটের ব্যাংক হিসেবে দুজনে এটাকে ব্যবহার করবার চেষ্টা করেছে। আমরা ওদের ওখানে গিয়েও বলেছি একই কথা, যে রাজনীতি এক জিনিস, ধর্ম এক জিনিস, তার পরিচিতি এক জিনিস। ধর্মের সঙ্গে যখন পরিচিতিকে জোড়া হয়, ধর্মের সঙ্গে যখন তার রাজনীতিকে জোড়া হয়, তখন বুঝতে হবে যে কেউ ধর্মকে ব্যবহার করবার চেষ্টা করছে তার নিজের ক্ষমতার জন্য, নিজের স্বার্থে। এরা কখনো ভালো লোক হতে পারে না। এবং যে বা যারা এতে যুক্ত হয়ে যাবেন, এই ফাঁদে পা দেবেন, তাদের জীবনের দাম দিয়ে এর মূল্য চোকাতে হবে। আজকে মতুয়াদের সেই অবস্থা হয়েছে। মতুয়ারা আপনাদের দিকে যেভাবে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন, তারা গামছা পরিয়ে দিচ্ছেন, তাদের যে প্রতীক গামছা পরিয়ে দিচ্ছেন, সম্মান জানাচ্ছেন। আপনাদের ঢাকঢোল নিয়ে দেখছিলাম বাংলা বাঁচাও যাত্রায় তারা অংশগ্রহণ করেছেন। এই যে তাৎপর্যপূর্ণ। তাহলে শূন্যর গেরো কাটাতে কি মতুয়ারাই আপনাদেরকে সাহায্য করবেন? আমি শূন্যর গেরো কাটানোর জন্য বামপন্থীরা লড়ছে না, কোনোদিনই লড়াই করে না। বরং যারা এখানে মানুষকে হিন্দু আর মুসলমানে, আদিবাসী কি মতুয়া, নমশূদ্র, রাজবংশী, এই পরিচিতিতে ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে ঢুকিয়ে বাকি অংশের সঙ্গে বৈরিতামূলক সম্পর্ক তৈরি করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোট বিভাজনের কৌশল নিয়েছে, তাদের এই কৌশলটা ধরা পড়ে যাচ্ছে মানুষের জীবনের প্রাত্যহিক সমস্যাগুলোর সামনে। এখন এই মানুষ যদি এই যে বিভ্রম তৈরি করছে মিডিয়া এবং এই দুই রাজনৈতিক দল, এই বিভ্রমটা যদি ধরে ফেলেন, তাহলে তাসের ঘরের মতো একদিনে ভেঙে যাবে। এটা ক্রিয়েটেড, ম্যানুফ্যাকচার্ড। এটা কিন্তু সত্যের ওপর দাঁড়িয়ে থাকা একটা শক্তি নয়। তার ফলে এসআইআর এর গোটা প্রক্রিয়া বিজেপি কিন্তু কোথাও নেই, না দিতে পেরেছে বিএলএ, না 5টা লোকের ফর্ম ফিল আপ করতে পেরেছে। পলাশা, আমার একেবারে যেটা শেষ প্রশ্ন, আপনাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ যে আপনারা ইসলামী মৌলবাদের বিরুদ্ধে সফট, ততটা মানে পক্ষে সফট, আপনারা ততটা সোচ্চার হন না। আজকের মিছিল দেখতে পাচ্ছি যে মৌলবাদের বিরুদ্ধে আপনারা মিছিল করছেন, কি বলবেন? জনগণকে কি বার্তা দেবেন, বাংলাদেশকে কি বার্তা দেবেন? এই কথাটা বিজেপি এবং আরএসএস এর মস্তিষ্ক প্রসূত। এরাও নিজেরা মৌলবাদী। তো এর সাথে আরএসএস বিজেপির সাথে জামাতের কি ফারাক আছে? কোনো ফারাক নেই, দুটো এক। ওখানে ও রবীন্দ্রনাথকে আক্রমণ করছে, এখানে আরএসএস বিজেপি রবীন্দ্রনাথকে আক্রমণ করছে। রবীন্দ্রনাথের গান গাইলে এখানে জেলে যেতে হয়, আর ওখানে যারা রবীন্দ্রনাথের কথা বলবে তাদেরকেও মৌলবাদীদের হেনস্থার শিকার হতে হবে। কমিউনিস্টরা চিরকাল পৃথিবীর যে কোনো জায়গায় মৌলবাদের বিরুদ্ধে, সেটা প্যালেস্তাইন হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা পাকিস্তান হোক, সেটা ভারত হোক, সর্বত্র কমিউনিস্টরা মৌলবাদের বিরুদ্ধে। কিন্তু বিজেপি আরএসএস তারা মৌলবাদী। কাজে ওদের কি বললো কমিউনিস্টদের বিচারও কি করবে? ও নিজে হিন্দু মুসলমান নিয়ে পড়ে থাকা একটা দল, সংগঠন,
যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো অংশ নেয়নি, দালালি করেছে, দালালদের কথার জবাব চাইবেন না। রেল লাইনে সমাবেশটা দেখেনি, স্বরূপনগরের এ যাবৎকালের বৃহৎ সমাবেশ, স্বরূপনগর বাদুড়িয়া মিলিয়ে প্রায় 12-14 হাজার মানুষের সমাবেশ। এ অভূতপূর্ব অভিজ্ঞতায় জিনিস দেখা যায়নি এই সময়কালের মধ্যে। ওখান থেকে বেরিয়ে আমরা খোলাপোতা আসছি, অনেক অনেক বেজে গিয়েছে, সন্ধ্যা প্রায় 7টা। সেখানেও দেখছি হাজারে হাজারে মানুষ, 11 জন বক্তা বক্তৃতা করেছে ওই সমাবেশে। কি বলবার আগে তাহলে কত সময় ধরে একটা সমাবেশ চলতে পারে ভাবতে পারছেন। খোলাপোতা থেকে এখানে আসছি, জায়গায় জায়গায় হাজার হাজার মানুষের ভিড়। আজকেও আপনারা এখানে এতজন মানুষ আছেন, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে যেটা পারা গেল না, আপনারা সকলে কালকে বিকেল 4টের সময় বিরাটির মোড়ে আছেন। মীনাক্ষী থাকবে, সেলিমদা থাকবে, বাগিরা থাকবে, আমরা সকলে একটা জনস্রোত বিরাটি মোড় থেকে বেলগড়িয়া দেওয়ানপাড়া মাঠে নিয়ে ফেলবো। আমরা পরিবর্তন করতে যে যাত্রা শুরু করেছি, বাংলা বাঁচানোর লক্ষ্য নিয়ে যে যাত্রা শুরু করেছে, ভূত আঁকড়ে আমাদের সেই কাজ করতে হবে। কাজে তার সমস্ত যোদ্ধা সৈনিক, তাদের কাছে আমার অভিনন্দন এবং আমন্ত্রণ। কালকের সমাবেশকে ঐতিহাসিক করুন, কালকের পদযাত্রাকে ঐতিহাসিক করুন। ধন্যবাদ। লাল সালাম। একটা ঘোষণা, যারা বাইক নিয়ে র্যালিতে যাবেন তারা বাইক নিয়ে রেডি হয়ে যান। প্রথমে বাইকগুলো যাবে, তারপরে 2টো ট্রাভেলার গাড়ি আমাদের আছে, যারা বাংলা বাঁচাও যাত্রায় অংশগ্রহণ করছে সেই ট্রাভেলার দুটো যাবে, এবং তারপরে আমাদের আরেকটা ট্রাভেলার আছে সেগুলো যাবে। আর যারা বাইক নিয়ে আসছেন তারা রেডি হয়ে যান। মীনাক্ষী বলার পরেই আমাদের বাইক মিছিল শুরু হবে। ভাগ করার বিরুদ্ধে এক করার রাজনীতির লড়াই চলছে। যারা ভাঙতে চাইছে তাদের বিরুদ্ধে গড়ার লোকগুলোর রাজনীতির লড়াই চলছে। যারা লুটতে চাইছে তাদের বিরুদ্ধে যারা রক্ষা করতে চাইছে তাদের লড়াই চলছে। যারা প্রত্যেক দিন সাধারণ খেতে খাওয়া মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষকে পিষে মারতে চাইছে, অন্য পক্ষ তাদেরকে মাথা তুলে দাঁড় করানোর একটি রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাইছে। 2011 সাল শীতের সময় সবাই নিজের নিজের এলাকার পার্টির কাজে উপস্থিত আছে। মধ্যমগ্রামের ট্যাক্সি চালকের মেয়েটিকে 12 অত্যাচার করে খুন করে ফেলা আর তার ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার ঘটনা গোটা পশ্চিমবঙ্গে মেয়েদের বুকে আগুন লাগিয়েছিল। সেই উত্তর 24 পরগনাতে ফিরে আরজি করে আরো একটি ঘটনা গোটা দেশ এবং গোটা দুনিয়াতে আগুন লাগিয়েছে। শুধু আগুন লাগায়নি, আমাদের মাথা, আমাদের মুখ লজ্জায় পুড়িয়ে দিয়েছে। তাই এই লজ্জার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর যে রাজনীতি তার লড়াই চলছে। গোটা রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিচ্ছে এ পশ্চিমবঙ্গের কোন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। যারা প্রত্যেক দিন যারা কর্মক্ষম আছে তাদেরকে কম পয়সার লেবারে পরিণত করবে, নাকি তাদের মর্যাদা সম্পূর্ণভাবে পরিবার প্রতিপালন করার মতো তাদের হাতে একটি কাজ দেবে? কে দেবে কাজ? সরকার দেবে কাজ, ব্যবস্থা করবে কাজ। মিথ্যে কথা বলে না, সত্যি কথা বলে। মাইক তো বহুদিন লাগানো আছে। এখানকার তৃণমূল কর্মীদের কাছে আমাদের একটা প্রশ্ন, আপনাদের দলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে 1 সপ্তাহ 10 দিন আগে তিনি একটি উন্নয়নের পাঁচালী করে তিনি ঘোষণা করেছেন, साल में 2 लाख बेरोजगारों का नौकरी देने का वादा किया था। 15 सालों में 30 लाख बेरोजगार नौजवानों का नौकरी का हिसाब होता है। तो भानुर একটা গল্প শুনেছিলেন, আগে তো সেই নিজের ক্যাসেট ছিল, ওই কথা শুনেছিলাম। ভানুর গাছ মারা
ও বলেছিল তুমি এত ছড়াতে থাকো, আমি কাশলে তুমি একটু ব্রেক কষবে। মনে পড়ছে? আমরা ছোট ছিলাম, ভানু বন্দ্যোপাধ্যায় মারা গেছে, কিন্তু তার অমর কীর্তি মানুষের মনে আছে, আর দিদিমণির ঠোঁটের আছে। বলেছিল আমি ইহার বড় বাঘ মেরেছি। তার বউ বারে বারে তাকে গলা খাকারে বলছেন যে তুমি একটু কমাও, একটু কমাও। শেষে বউ যখন খুব কেসেছে, বলেছে তুমি কেসে কেসে মরে যাও, আমি এর থেকে কমবো না। রাজ্যের মুখ্যমন্ত্রী ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই কৃতিতে এত বেশি অনুপ্রাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে 15 বছরে 30 লাখ বেকার ছেলেমেয়ের চাকরি দেওয়ার কথাকে এই 15 বছরে 2 কোটি ছেলেমেয়ের কর্মসংস্থান করার কথা তিনি ঘোষণা করেছেন। এত বড় একটা মিথ্যেবাদীকে আমাদেরকে সহ্য করতে হবে? এত বড় একটা মিথ্যাচারিতার রাজনীতিকে মাথা পেতে নিতে হবে? তৃণমূলের কর্মীদের কাছে বলছি, অনেক রাত হয়েছে, আজকে ছেড়ে দিন। যদি দম থাকে তো কালকে মধ্যমগ্রামের এখানকার পৌরসভা থেকে শুরু করে এখানকার বিধায়ক পর্যন্ত যারা যেখানে তৃণমূলের নেতা আছে, যদি কলেজের দম থাকে আপনাদের মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে বলবেন। 2 কোটি যাদেরকে কাজ দিয়েছে, বুঝে বুঝে 248টা ছেলেমেয়ের নামের তালিকা প্রকাশ করুন। গাল গল্পে আর দিন চলবে না। গোটা পশ্চিমবঙ্গে মানুষের রুটি রুজিকে কেড়ে নিয়ে আজকে গুন্ডা রাজের নিচে এরা স্ট্যাবলিশ করেছে। আর এক অংশের মানুষ তৃণমূলকে টাইট দিতে গিয়ে বিজেপির ঝান্ডা কাঁধে নেবার চেষ্টা করছেন। আমরা বিজেপির নিচের তলার কর্মীদেরকে বলছি, ভাই, লাল ঝান্ডার 2000-এরও বেশি কর্মীকে হয়তো তৃণমূলের কর্মীরা ঘর ছাড়া করেছে, আমাদের পার্টি অফিসগুলোকে পুড়িয়ে দিয়েছে। এক রাতেই পশ্চিমবঙ্গের হাজার হাজার পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল ওরা। আমাদের পার্টি নেতাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে। আমাদের পার্টি কমরেডদেরকে জঙ্গলমহল থেকে উত্তরণ জেলাগুলোতে নিজের দেওয়ালে আলতা দিয়ে লিখতে বাধ্য করেছিল যে আমি আজ থেকে সিপিআইএম লাল বামপন্থা ছাড়লাম। ভিটে মাটি জমি বিক্রি করে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে। এ রাজ্যের যতগুলো থানা আছে আজ অব্দি যত কেস করেছে, মিথ্যা মামলা করেছে, আর বামপন্থীদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলার কাগজ দাঁড়িপাল্লার একদিকে রাখে, তাহলে গোটা রাজ্যের বামপন্থী কর্মীদেরকে রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দেওয়ার কেসের দাঁড়িপাল্লাটা নিচে ঝুঁকে যাবে, বাকিটা উপরে উঠে যাবে। আমরা আমাদের শহীদদের লাশ কাঁধে বয়েছি, তার যন্ত্রণা জানি, কিন্তু বিজেপির কর্মীদেরকে বলছি, ভাই, তোমাদের 20টা হলেও তো কর্মীকে এরা পিটিয়েছে, তোমাদের 2টো কর্মী হলেও তো এরা খুন করেছে, তোমাদের 4টা পার্টি অফিস হলেও তো এরা ভেঙেছে। তো তোমাদের রাজ্য নেতাদের তৃণমূলের সঙ্গে কিসের এত পিড়িত যে মাফিয়াতে, চুরিতে, পাচারে যে তৃণমূলের নেতাগুলো সিবিআই এর হেফাজতে গিয়ে জেল খাটলো, আজকে তারা প্রত্যেকে জেলের বাইরে বসে আছে। বিজেপির নিচের তলার কর্মীদেরকে বলছি, আপনাদের রাজ্য নেতাদেরকে জিজ্ঞেস করুন তৃণমূলের সঙ্গে কোন রাজনৈতিক বাধ্যবাধকতা, যে বাধ্যবাধকতাতে গ্রামের 100 দিনের কাজকে তোমরা বন্ধ করে দিলে। এ ভারতবর্ষে, এ পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির রাজ্য নেতাদের তৃণমূলের নেতার সঙ্গে কিসের এত পিড়িত আর কিসের এত রাজনৈতিক বাধ্যবাধকতা যে গোটা আরজি করের ঘটনাতে মমতা ব্যানার্জির পুলিশের সাজানো বাগানে বিজেপির সিবিআই ঘোরাঘুরি করতে করতে যাকে দোষী সাব্যস্ত করলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পরিচালিত পুলিশ ডিপার্টমেন্ট, তাকেই তোমরা দোষী সাব্যস্ত করে জেলে পুরে দিলে। তোমাদের ঘাড়ে আর তোমাদের মাথায় রেখে কেউ কেউ নিজেদের চেয়ার বাঁচানোর চেষ্টা করছে। চেয়ার পেয়ে যাবে, তোমাদেরকে সিঁড়ির মতো লাথি মেরে ফেলে দেবে। লাল ঝান্ডা তোমাদের কাছে বলছে, মাথা উঁচু করে যদি বাঁচতে চাও আর কারো যদি সিঁড়ি হতে না চাও, নেতাদের পশ্চিমবঙ্গ হবে না। इस पश्चिम बंगाल का मालिक जानता है, कोई नेता मालिक नहीं है। তাই জনগণের পশ্চিমবঙ্গ, জনগণের বিধানসভা গড়ার
জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। যারা বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে এসছেন